তারেক রহমান এখন বিএনপির সর্বোচ্চ নেতা। ভারপ্রাপ্ত থেকে দলের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন খালেদা জিয়ার বড় ছেলে। চোখ কান একটু খোলা রাখলেই বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনিই। নানান জরিপও বলছে সেই কথা। একথা মাথায় রেখে ভারতও নাকি নতুন করে হাত ধরেছে বিএনপির, যদিও কম যাচ্ছে না জামায়াতও। মাঝে কিছুটা ঝিমিয়ে পড়লেও জকসু নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ বিজয়ের পর আবারও আলাপে জামায়াতের জনপ্রিয়তা। তবে এবার যে আলাপটা বেশি চড়েছে সেটা হলো ঝুঁকি নাকি নিতে চাচ্ছে না কোনো দলই। তাই মিলেমিশে যদি সরকার গঠন করা যায় সেই পরিকল্পনার কথাও চলে আসছে দলের বাইরে। বিএনপি জামায়াত কি আসলেই মিলেমিশে দেশ চালানোর পরিকল্পনা করছে? করলে সেটা কিভাবে? দীর্ঘদিনের পুরনো মিত্র, রাজপথের আন্দোলন, এরপর একটা লম্বা সময় ধরে চলে আসা শীতল সম্পর্ক, সবকিছু মিলিয়েই এখন দেশের মানুষের মনে প্রশ্ন উঠছে, দুই দল কি আবারও সেই পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছে, নাকি তারা কেবল প্রয়োজনেই কাছাকাছি আসছে? বিশেষ করে তারেক রহমানের বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের আসনে আসীন হওয়া এবং জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বর্তমানে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী সরকার কাঠামো। একদিকে জামায়াতে ইসলামী চাইছে একটি জাতীয় সরকার যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে, অন্যদিকে বিএনপি অটল রয়েছে তাদের জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের সিদ্ধান্তে। দুই দলের এই দুই ভিন্নমুখী প্রস্তাবের মাঝখানে কোনো গোপন যোগসূত্র আছে কিনা তা নিয়ে সাধারণ মানুষ ও বিশ্লেষকদের মধ্যে কৌতূহলের যেন শেষ নেই। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির শফিকুর রহমানের সাম্প্রতিক বৈঠকটি এই আগুনেই যেন ঘি ঢেলেছে। জামায়াত আমিরের কণ্ঠে এখন ঐক্যের সুর। তিনি বলছেন, নির্বাচনের পর সরকার গঠনের আগেই তারা বড় দলগুলোর সঙ্গে বসে জাতির স্থিতিশীলতার স্বার্থে সিদ্ধান্ত নিতে চান। এই সখ্যের খবরটি কেন এত বেশি গুরুত্ব পাচ্ছে? তার কারণ হল দীর্ঘ সময়ের দূরত্ব। 2001 সালে বিএনপি জামায়াত জোটবদ্ধভাবে ক্ষমতায় এলেও পরবর্তীতে যুদ্ধাপরাধের বিচার এবং রাজনৈতিক কৌশলের কারণে দুই দলের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছিল। এমনকি আওয়ামী লীগ বিরোধী আন্দোলনেও বিএনপি জামায়াতকে তাদের যুগপৎ আন্দোলনে সরাসরি শরিক করেনি। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পর দৃশ্যপট বদলে গেছে। খালেদা জিয়ার মৃত্যুর শোক কাটাতে 1 জানুয়ারি যখন জামায়াত নেতারা বিএনপির কার্যালয়ে যান, তখনই তারেক রহমানের সঙ্গে তাদের ভার্চুয়াল বৈঠকটি রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দেয়। শফিকুর রহমান স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে 5 বছরের জন্য দেশের স্থিতিশীলতা ফেরাতে তারা মিলেমিশে কাজ করতে আগ্রহী। এই মিলেমিশে থাকার আকাঙ্ক্ষাই মূলত জাতীয় সরকারের প্রস্তাবের মূল ভিত্তি। বিশ্লেষকদের মতে জামায়াত এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। বিশেষ করে শিক্ষাঙ্গনে ছাত্র শিবিরের সাম্প্রতিক প্রভাব এবং বিভিন্ন জরিপে তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাদের নতুন করে হিসাব কষতে বাধ্য করেছে। তারা মনে করছে গত 15.5 বছরের শাসন আমলে দেশের অর্থনীতি এবং আইনশৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছে তা কোনো একক দলের পক্ষে টেনে তোলা সম্ভব নয়। জামায়াত আমিরের যুক্তি হল, ঐক্যমত্য ছাড়া দেশ চালানো এখন এক বড় চ্যালেঞ্জ। তবে এই চাওয়ার পেছনে ক্ষমতার অংশীদার হওয়ার সুপ্ত বাসনা দেখছেন অনেক রাজনৈতিক বোদ্ধা। লেখক মহিউদ্দিন আহমদের মতো বিশ্লেষকরা মনে করেন, জামায়াত কোনোভাবেই ক্ষমতার বাইরে থাকতে চাইছে না, তাই তারা আগাম আলোচনার প্রস্তাবটি সামনে এনেছে। তবে বিএনপির অন্দরের চিত্র কিছুটা ভিন্ন। তারেক রহমান এখন অত্যন্ত পরিপক্কতার সঙ্গে দল পরিচালনা করছেন। বিএনপি মনে করে যদি সব দল মিলে সরকার গঠন করে তবে দেশে কোনো কার্যকর বিরোধী দল থাকবে না, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। বিএনপির স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমদের বক্তব্যেও সেই কঠোর অবস্থানের প্রতিফলন দেখা গেছে। তারা চান তাদের দীর্ঘদিনের আন্দোলন সঙ্গীদের নিয়ে সরকার গড়তে, যেখানে জামায়াতকে সরাসরি রাখার ব্যাপারে এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। বিএনপির ভয় হল আওয়ামী লীগের অনুপস্থিতিতে যদি একটি একতরফা সংসদ গঠিত হয় তবে আন্তর্জাতিক মহলে তাদের ভাবমূর্তি
সংকটে পড়তে পারে। বিশেষ করে ভারতের সঙ্গে বিএনপির নতুন করে যে সম্পর্কের সেতুবন্ধন তৈরি হচ্ছে, সেখানে জামায়াতের উপস্থিতি কোনো নেতিবাচক প্রভাব ফেলে কিনা তা নিয়েও দলের ভেতরে সতর্ক অবস্থান আছে। মজার ব্যাপার হলো, জামায়াতও কিন্তু শর্তহীনভাবে হাত বাড়াচ্ছে না। তারা 3টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে: দুর্নীতিমুক্ত শাসন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং জুলাই বিপ্লবের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন। জামায়াতের এই শর্তগুলো অনেকটা বিএনপির উপরে এক ধরনের নৈতিক চাপ সৃষ্টির কৌশল বলে মনে করা হচ্ছে। জামায়াত নেতাদের কথা হলো, তারা ক্ষমতায় গেলে কেবল তখনই যাবেন যদি দুর্নীতির দায় তাদের নিতে না হয়। এটি সরাসরি না হলেও পরোক্ষভাবে বিএনপির অতীত দুর্নামের দিকেই যেন আঙ্গুল তোলা। এই শর্তগুলো মেনে বিএনপি জামায়াতকে কতটুকু জায়গা দেবে তা নিয়ে এখনও বড় ধরনের ধোঁয়াশা রয়েছে। বর্তমানে বিএনপি ও জামায়াত দুটি আলাদা মেরুতে অবস্থান করছে। বিএনপি তাদের মিত্রদের নিয়ে আসন সমঝোতা করছে, আর জামায়াত ইসলামী আন্দোলন এবং এনসিপির মতো দলগুলোকে নিয়ে নিজস্ব একটি বলয় তৈরি করছে। দুই দলই এখন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। তবুও পর্দার আড়ালে কি কোনো সমঝোতা হচ্ছে? তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব আর জামায়াতের সাংগঠনিক শক্তির মেলবন্ধন যদি ঘটে, তবে দেশের রাজনীতিতে তা এক বড় পরিবর্তন আনবে। ফলে বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনের ফলাফল আসার আগে এই সখ্যতা কেবল মুখেই সীমাবদ্ধ থাকতে পারে। ভোটের মাঠে কে কতটুকু আসন পায় তার উপরই নির্ভর করবে তারা কি 2001 সালের মতো ভাই ভাই হয়ে দেশ চালাবে, নাকি একে অপরকে চ্যালেঞ্জ জানিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে। এই দুই দলের মধ্যকার অতীত সম্পর্কের টানাপোড়েন এবং বর্তমান রাজনৈতিক স্বার্থের সংঘাত আগামী কয়েক মাসে আরও স্পষ্ট হবে। তারেক রহমান কি তার সর্বোচ্চ নেতৃত্বের পদে থেকে জামায়াতকে সাথে নিয়ে নতুন এক অধ্যায় শুরু করবেন, নাকি বিএনপি একক শক্তিতেই পথ চলবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের আগামী 5 বছরের ভাগ্য।